আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2025। এর পূর্বের ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2025টা আলোচনা করছিলাম। আমরা 2025 সালের বোর্ড কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে করতেছিলাম। আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 2025-এ ক নম্বরে কী করতে বললো? অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয় করো। তাহলে অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয় করতে হলে তোমাকে কোনগুলো অফিস সরঞ্জাম সেগুলো তো প্রথমে জানতে হবে। অফিস সরঞ্জামের পরিমাণ কোনগুলো? ধরো তুমি কোনো একটা ব্যাংকে গেছো বা কোনো একটা অফিসে গেছো, সেখানে আশেপাশে তাকালে দেখতে পারবা কিছু কম্পিউটার দেখতে পাচ্ছ, কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছ, এরপরে স্ক্যানার, প্রিন্টার, এই ধরনের কিছু সরঞ্জাম দেখতে পাচ্ছ। এগুলোই হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার এগুলো দেখলে এগুলো যোগ করে দিলে আমাদের ক নম্বর আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথম থেকে একটু দেখি। জনাব জামাল, আমরা বারবার একটা কথা বলে আসতেছি, অঙ্ক করার সময় আমাদের এটা নিজেদেরই প্রতিষ্ঠান মনে করব, নিজের প্রতিষ্ঠানের অঙ্ক নিজে করছি সেটা মনে করলে আমাদের অঙ্কটা ইজি হয়। জনাব জামাল, এখানে তুমি মনে করো 2024 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 70,000 টাকা এবং কম্পিউটার 60,000 টাকার 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ জামাল, মনে করো তুমি ব্যবসা শুরু করার সময় নগদ টাকা আনছো 70,000 টাকা, কম্পিউটার নিয়ে আসছো 60,000 টাকার এবং 50,000 টাকা ঋণ, ব্যাংক ঋণ, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছো। তাহলে আমরা খুঁজতেছি অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম কী বলছিলাম? কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার এগুলো বলছিলাম। তাহলে এখানে আমরা একটা কম্পিউটার পেয়ে গেছি, তাহলে এটা নিব। এরপরে দেখি আর কোনো সরঞ্জাম আছে কি না। এখান থেকে আমরা কম্পিউটারটা পাইলাম। এরপরে হচ্ছে 2 তারিখ মিজানের নিকট থেকে পণ্য ক্রয় 30,000 টাকা, এখানে কোনো এই ধরনের আইটেম নাই অফিস সরঞ্জামের। এরপর বলতেছে যে অফিস কর্মীকে অগ্রিম বেতন, এখানেও এই ধরনের কোনো অফিস সরঞ্জাম নাই। আয়কর প্রদান, এখানেও নাই। অফিসের জন্য ল্যাপটপ ক্রয়, এই দেখো ল্যাপটপ কিন্তু অফিস সরঞ্জাম। কি কি বলছিলাম? ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, এই 4টা মনে রাখা আপাতত। তাহলে আমরা একটা কম্পিউটার পাইছি, আরটা হচ্ছে ল্যাপটপ ক্রয় পাইছি 15 তারিখ, অর্থাৎ 1 তারিখ সে ব্যবসা শুরু করে, আর 15 তারিখ শুরু করার সময় সে কম্পিউটার আনছিল 60,000 টাকার, আর 15 তারিখ এসে অফিসের জন্য আর একটা ল্যাপটপ ক্রয় করলো। আচ্ছা, আর কিছু আছে কিনা দেখি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এখানে কোনো অফিস সরঞ্জাম নাই। বাকিতে পণ্য বিক্রয়, এখানেও কোনো অফিস সরঞ্জাম নাই। মিজানকে 2% বার্তায় পরিশোধ, এখানেও কোনো অফিস সরঞ্জাম নাই। তাহলে অফিস সরঞ্জাম পাইছি কয়টা? 2টা। ল্যাপটপ ক্রয়, আরটা হচ্ছে কম্পিউটার 60,000 টাকার। তাহলে এটা ছিল 1 তারিখ, এটা হলো 15 তারিখ। আমরা উত্তর থেকে দেখে আসি। অফিস সরঞ্জাম পরিমাণ নির্ণয়, 2024 সাল জানুয়ারির 1 তারিখ কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করে, অর্থাৎ কম্পিউটার দিলেও হবে 60,000 টাকা। এরপরে 15 তারিখ দিল, ল্যাপটপ ক্রয় করছে 55,000 টাকা। দুইটায় যোগ করে কত হবে আমাদের? 1,15,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখব পরবর্তী প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন কি করতে বললো? খ নম্বর 2, 5, 10 ও 30 তারিখের লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী বিভাগ দেখো। অর্থাৎ এখানে হিসাব খাত বের করতে বলতেছে, অর্থাৎ কোনটা কোন হিসাব, এরপর শ্রেণী বিভাগ কোন হিসাবের মধ্যে পড়ছে সেটা। আমরা জানি হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে 5টি, অর্থাৎ সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা, শর্ত। এই হিসাবগুলো আমরা জানি, আমরা এগুলো এসএসসি থেকে শিখে আসতেছি আর কি। আর এটা সংক্ষেপে বললে জাবেদা করতে বললো, জাবেদা করে কোনটা কোন হিসাব সেটা আমরা লিখে দেব। জাবেদায় আমরা টাকার অ্যামাউন্টটা দেখাই, ডেবিট ক্রেডিট দেখাই, কিন্তু এখানে ডেবিট ক্রেডিট দেখানো হবে না। হিসাবটা বের করে আমরা কোন শ্রেণীর মধ্যে পড়ছে পাশে লিখে দিব। সম্পদ হলে সম্পদ লিখে দিব, ব্যয় হলে ব্যয় লিখে দিব, আয় হলে আয়, দায় হলে দায় লিখে দিব। আচ্ছা, কোন কোন তারিখ? 2 তারিখ। 2 তারিখ এখানে কি বললো? এখানে হিসাব খাতের মধ্যে মনে রাখবা প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে 2টা হিসাব খাত থাকবে। কয়টা? 2টা হিসাব খাত থাকবে। আর অনেক সময় 3টা হতে পারে, 4টা হতে পারে। তাহলে এখান থেকে 2 নম্বর লেনদেনে 2টা হিসাব খাত আমরা বের করি। আমরা মিজান নামে কোনো হিসাব শিখি নাই, নিকট নামও কোনো হিসাব শিখি নাই, থেকে নামও কোনো হিসাব শিখি নাই। পূর্ণ ক্রয় নামে একটা হিসাব আমরা জানি। পূর্ণ ক্রয় কী হিসাব? পূর্ণ ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। তাহলে পণ্য ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? পণ্য ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় কী করতে হয়? ডেবিট করতে হয়। আমরা একটা সূত্র জানি, সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট। সব মানে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে আমাকে কী করতে হবে? ডেবিট করতে হবে। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়, হ্রাস পেলে ডেবিট করতে হয়। এখন এখানে যেটা হিসাবটা পাইছি আমরা পণ্য ক্রয়, এটা কি হিসাব? ব্যয় হিসাব। পণ্য ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে পণ্য ক্রয় হিসাব ডেবিট একটা পাইলাম। এরপরে এখন আরেকটা হিসাব কি? এখানে এই ক্রয়টা আমি কিভাবে করছি?
আমি বলতে এখানে তুমি মনে করো, জামাল মনে করো তুমি পণ্য ক্রয় করছো, তোমার দোকান আছে, তুমি শহরে গেছো, সেখানে 35,000 টাকার পণ্য ক্রয় করছো, তাহলে ক্রয় হিসাবকে ডেবিট করলাম। এরপরে ক্রয় করার পর তাকে টাকাটা দিতে হবে না? টাকাটা কিভাবে দিছো? তাকে কি নগদে দিছো, নাকি ধারে কিনছো, নাকি চেকের মাধ্যমে কিনছো? এই প্রশ্নে কোনো কথা উল্লেখ নাই। কিন্তু এখানে একটা কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে একটা ব্যক্তির নাম উল্লেখ আছে, মিজানের নাম। মনে রাখবা, কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, নগদ, চেকে, দাঁড়ে, এই কথাগুলো উল্লেখ না থাকলে সেই লেনদেনটাকে দাঁড়ে মনে করতে হবে। তাহলে এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে মিজানের, সেই জন্য এখানে এটা দাঁড়ে লেনদেন হবে। তাহলে ধারা লেনদেন মানে এই পণ্যটা তুমি কিনে আনছো, কেনার পর টাকাটা দাও নাই, সে টাকাটা পাবে। তাহলে যে পায় তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। পাইলে দায়, তোমার কাছে পাইলে কি হবে? দায় হবে। তাহলে এখানে ক্রয় হিসাবকে ডেবিট করলাম, প্রদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে আমরা দেখো তো উত্তরে দিছি কিনা। ক্রয় হিসাব দেখো, কলামটা তারিখ, সংশ্লিষ্ট হিসাবে শ্রেণী। প্রথমে দিল 2024 সাল জানুয়ারি 2 তারিখ। ক্রয় হিসাব ডেবিট মানে আমি এখানে ডেবিট ক্রেডিট দেয় নাই, উপরেরটাকে আমরা ডেবিট ধরবো। এরপরে বললো আর একটা প্রদেয় হিসাব, অর্থাৎ মিজানকে প্রদান করতে হবে। তাহলে ক্রয়কে ডেবিট করলো, ক্রয় কি হিসাব? ব্যয় হিসাব। এরপরে টাকাটা দিতে হবে, প্রদেয় হিসাবকে ক্রেডিট করলো। প্রদেয় মানে দায়, প্রদেয় মানে কি হিসাব? দায় হিসাব। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা আমরা যাই 5 তারিখ। 5 তারিখ কী করতে বললো? অফিস কর্মীকে অগ্রিম বেতন প্রদান। তাহলে বেতন আমরা ব্যয় হিসাব জানি, কিন্তু বেতনের আগে কিন্তু কী শব্দ লেখা আছে? অগ্রিম লেখা আছে। মনে রাখবা, ব্যয়ের আগে যদি অগ্রিম থাকে সেটা সম্পদ হয়ে যায়। ব্যয়ের আগে অগ্রিম থাকলে কি হয়ে যাবে? সম্পদ হয়ে যাবে। অর্থাৎ অফিস কর্মচারীকে অগ্রিম বেতন দিছো কত টাকা? 15,000 টাকা। শুনুন যাবাদারা কী হবে, এখানে দুইটা হিসাব বের করি। একটা হচ্ছে অগ্রিম বেতন আমি পেয়ে গেছি, তাহলে অগ্রিম বেতন দিলে কি হবে? সম্পত্তি হবে। তাহলে সম্পত্তি কী করতে হয়? ডেবিট করতে হয়। অগ্রিম বেতন হিসাব ডেবিট। এখন এই বেতনটা আমি কিভাবে দিছি? তাকে নগদ দিছি নাকি চেকে দিছি? এখানে কোনো কথা উল্লেখ নাই। তাহলে তোমাকে ধরে নিতে হবে সে বেতনটা তুমি কি দিছো? নগদেই দিছো। কত টাকা? 15,000 টাকা। তাহলে ওখানে দিছে কিনা? অগ্রিম বেতন এবং নগদ। তাহলে অগ্রিম বেতন কি হিসাব? সম্পত্তি হিসাব। আর নগদ কি হিসাব? তাও সম্পদ হিসাব। তাহলে অগ্রিম বেতনকে আমরা প্রথমে লিখলাম কেন, বা নগদানকে প্রথমে লিখলাম না কেন? এখানে একটা প্রশ্ন থাকতে পারে, মনে রাখবা ডেবিট দফাকে উপরে লেখা হয়, ক্রেডিট দফাকে নিচে লেখা হয়। আশা করি বুঝতে পেরেছ। আর অগ্রিম বেতনটা বিষয়টা কি? অগ্রিম বেতনটা সম্পদ কীভাবে হলো? অগ্রিম বেতনটা সম্পত্তি হলো, মনে করো তোমার কাছে একজন কর্মচারী আছে, সে মাসে 5,000 টাকা করে পায়। সে বলতেছে যে ভাই আমার এই মাসে একটু টাকাটা, সামনের মাসের টাকাটা সহ আমাকে দিয়ে দিলে ভালো হবে। তুমি করছো কি, তাকে সামনের আরও 2 মাসের টাকা বেশি দিয়ে দিছো। তাহলে তোমার জন্য কাজ করছে, সে পাবে 5,000, তুমি 2 মাসের বেতন আরও বেশি দিয়ে ফেলছো। তাহলে দিছো কত অগ্রিম? 10,000। এই 10,000 টাকার জন্য সে কি তোমার জন্য কাজ করছে? করো নাই তো। এখন উল্টো তুমি ওর কাছ থেকে পাও। যখন সে 2 মাসের কাজ করে দিবে তখনই তো খরচ হবে। এখন তো টাকা উল্টো পাবো, সেটা হচ্ছে অগ্রিম। সেজন্য কারো কাছ থেকে যখন প্রতিষ্ঠান টাকা পায় তখন সেটা কি হয়ে যায়? সম্পদ হয়ে যায়। সেই হিসেবে অগ্রিম বেতন সম্পত্তি। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব 10 তারিখটা। 10 তারিখ কী বললো? আয়কর প্রদান করা হলো। কত টাকা? 5,000 টাকা। এই আয়করটা হচ্ছে মালিকের আয়ের উপর। আয়কর প্রদান করলে উত্তোলন হিসেবকে ডেবিট করতে হয়। আয়কর প্রদান করলে কাকে ডেবিট করতে হবে? উত্তোলন হিসেবকে ডেবিট করতে হবে। কারণ কি? উত্তোলন হচ্ছে মালিকানা শর্ত হ্রাস পায়। এখন এই টাকাটা কিসে দিছ? কোনো কথা উল্লেখ আছে? নাই। এটা ধরে নিতে হবে নগদে দিছি। আবার নগদ কি হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে নগদ সম্পত্তি আমার কমে গেল না টাকা দেওয়ার বিনিময়ে? সেজন্য একটা 2টা হিসাব পাইলাম। একটা হিসাব হচ্ছে উত্তোলন হিসাব আয়কর হিসাবে, আর একটা হিসাব পাইলাম নগদান হিসাব। দেখো তো এখানে দিছে কিনা? উত্তোলন হিসাব আর নগদান হিসাব। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, আর হচ্ছে নগদ হচ্ছে সম্পত্তি হিসাব। এরপরে বলল 30 তারিখ। আমরা এখান থেকে 2টা হিসাব বের করব। মিজানকে 2% বার্তায় পরিশোধ করা হলো। তাহলে মিজানকে ওই যে দেখো 2 তারিখ আমরা কি করলাম? মিজানের কাছে যে টাকা দিলাম, মিজানের কাছ থেকে যে আমরা কি কিনলাম? বাকিতে পণ্য ক্রয় করছিলাম 35,000, তার মধ্যে মিজানকে 2% বার্তায় পরিশোধ। বার্তায় মানে আমি 2% তাকে দিইনি, হয়তো সে আমাকে মাফ করে দিছে। পরিশোধ মানে কি? আমি তাকে টাকা দিছি। টাকাটা কিসে দিছি? কোনো কথা উল্লেখ নেই। তাহলে ধরে নিতে হবে সেটা
নগদে। আর একটা বিষয় মাথায় আসতে পারে, এখানে তো ব্যক্তির নাম আছে, এটা দ্বারা হলো না কেন? পণ্য ক্রয় বিক্রয়ের বেলায় সে ফর্মুলাটাই ব্যবহার হবে আর কি। পণ্য ক্রয় বিক্রয়ের বেলায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে নগদ, চেক, দ্বারে কত উল্লেখ না থাকলে দ্বারা লেনদেন ধরে নিতে হবে, অন্য বেলায় কিন্তু নয়। তাহলে মিজান যে পাইতো তাকে আমি পরিশোধ করে দিচ্ছি। পরিশোধটা কিসে করছি? নগদে করছি। তাহলে নগদে করলে নগদ কমবে নাকি বাড়বে? নগদ কমবে। তাহলে নগদকে কী করতে হবে? ক্রেডিট করতে হবে, তার নিচে লিখব। দেখো লিখছি কিনা আগে, দেখো নগদকে নিচে লিখছে। এরপরে কাকে দিয়ে দিচ্ছি? যে পাইতো তাকে। তো যে পাইতো, কে পাইতো? মিজান। তাহলে আমরা মিজানকে কি নামে লিখছিলাম? এখানে প্রদেয় হিসাব নামে লিখছিলাম, সেটা ক্রেডিট করছিলাম, অর্থাৎ নিচে লিখছিলাম। তাহলে এখন তাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, সে কমে যাবে না? সে অবশ্যই কমে যাবে। সেজন্য প্রদেয় হিসাবকে ডেবিট করে দিতে হবে। দেখো দেখেন প্রদেয় হিসাব ডেবিট করছে কিনা, দেখো প্রদেয় হিসাব, অর্থাৎ দায় কমে যাচ্ছে। প্রদেয় হিসাব কী হিসাব? দায় হিসাব। এরপর নগদ কী হিসাব? সম্পদ হিসাব। এখন একটা প্রাপ্ত বার্তা দিছে। প্রাপ্ত বার্তা কি? আমি যে তাকে 2% মাফ করে দিয়ে, সে যে আমাকে, আমার যে দিতে হয় নাই 35,000 টাকা, 2% কত? 35,000 টাকা গুণ 2%, 700 টাকা আমাকে দিতে হয় নাই। এই টাকাটা আমার জন্য আয় হয়ে গেছে। অর্থাৎ দিতে হতো 35,000, আমি দিই নাই 700 টাকা, মানে 35,000 টাকা 700 বাকি দিয়ে বাকিগুলো দিছি। তাহলে সে টাকাটা আমার জন্য উল্টো আয় হয়ে গেছে না? আয়কে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। সেজন্য আয়কে কী করতে হয়? আয়কে ক্রেডিট করতে হয়। সেজন্য এখানে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট করছে। সেটা কী হিসাব? আয় হিসাব। এখানে আমি ডেবিট ক্রেডিট দিয়ে বুঝিয়েছি, কারণ এখানে ডেবিট ক্রেডিটের প্রয়োজন নেই, কারণ ডেবিটটাকে উপরে লিখতে হয় আর কি। তুমি নগদান হিসাবকে উপরে লিখলে হবে না, কিন্তু ডেবিটটাকে উপরে লিখতে হয় সচরাচর। সেজন্য এখানে ডেবিট ক্রেডিট কথাটা উল্লেখ করেছি। আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব গ নাম্বারটা হলো 1, 2, 15, 20, 25 ও 30 তারিখে লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণের টেবিলের মাধ্যমে উপস্থাপন করা। এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে করেছি, এটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। প্রতিটা বোর্ড কোশ্চেন তোমরা দেখবা হিসাব সমীকরণ আসছে। তাহলে শুরু করি। আমরা এটা একেবারে বুঝিয়ে দেবো না, আমরা হাতে কলমে করিয়ে দেখাবো। কলমটা কী ধরনের আমাদের সবারই জানা আছে, তারিখ, সম্পদ পাস সমান দায় প্লাস মালিকানা শর্ত। আমরা আজকে কলমটা আঁকি নাই, আমরা যতটা হিসাব পাবো ততটা কলম করব, তারপরে আমরা টাকার অ্যামাউন্টগুলো বসাবো। এখানে মালিকানা শর্তের মধ্যে কী কী যাবে? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উদ্ধোলন, এই হিসাবসমূহ এখানে যোগ বিয়োগ হবে। আর এটার মূলধনটা আমি প্রথমে লিখে রেখেছি, মূলধনের সাথে আয়সমূহ যোগ হবে, ব্যয়গুলো বিয়োগ হবে এবং উত্তোলনগুলো বিয়োগ হবে। তাহলে 1 তারিখ কী ঘটছে দেখি আমরা, সম্পদ পাশে আমরা সম্পত্তি পেলে নিয়ে রেখে দিব। 1 তারিখ কী করলো জনাব জামাল, যে হচ্ছে 1 জানুয়ারি তারিখে নগদ আনলো 70,000 টাকা। তাহলে নগদ কী হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে প্রতি মাসে আমাদের নগদ লিখতে হবে। কম্পিউটার কিনলো 60,000 টাকার। কম্পিউটার কী হিসাব? অফিস সরঞ্জাম হিসাব। এরপরে বলতেছে 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে 50,000 টাকা ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কী হিসাব? দায় হিসাব। তাহলে আমরা এখানে কি পাইলাম? দুইটা সম্পদ পাইলাম। দেখো নগদ, কম্পিউটার, অফিস সরঞ্জাম, দুইটা সম্পদ। একটা হচ্ছে নগদ নামে, একটা কম্পিউটার আছে, এটা অফিস সরঞ্জাম নামে, এবং ব্যাংক ঋণ হচ্ছে দায় হিসাব। দায় পাশে আমাদের কলাম করে ব্যাংক ঋণ লিখতে হবে। তাহলে লিখে দিই। দেখো আমরা এখানে কয়টা হিসাব পাইলাম? নগদ নামে একটা সম্পত্তি হিসাব পাইলাম। এরপর কম্পিউটার, এটা অফিস সরঞ্জাম হিসাব, এটা সম্পত্তি পাশে দুইটা হিসাব হবে, একটা নগদ আর একটা হচ্ছে অফিস সরঞ্জাম। এরপর দায় পাশে ব্যাংক ঋণ হবে, ঋণ হচ্ছে দায়, ব্যাংক ঋণ নামে একটা কলাম হবে। তাহলে লিখে দিই। আমরা এই পাশে একটা কলাম আঁকি, এটা হচ্ছে নগদান হিসাবের কলাম। এরপর আরেকটা কলাম কিসের বললাম? অফিস সরঞ্জামের কলাম অঙ্কন করলাম। আর দায় পাশে একটা কলাম হবে, এটা হচ্ছে ব্যাংক ঋণের কলাম। তাহলে এখানে নগদ লিখে আমরা একটা অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, দায় পাশে আরেকটা নাম দিতে হবে ব্যাংক ঋণ। এখানে আমরা নগদের কলামে কত টাকা বসাই দিব? 70,000 টাকা বসাই দিব। তাহলে নগদের কলামে 70,000 টাকা বসাই দেওয়া। তারিখটা একটু দিই, 2024 সাল জানুয়ারি 1 তারিখ। 1 তারিখ কত টাকা? 70,000 টাকা তিনি নগদে আনলো। এরপর অফিস সরঞ্জাম হলো কত টাকা? 60,000 টাকা। অফিস সরঞ্জামে 60,000 টাকা দিলাম। তারপর ব্যাংক ঋণ আনলো কত? 50,000 টাকা। প্রশ্ন দেখে দেখে কে করতে পারবা। এরপর আর একটা বিষয় আছে এখানে, এই টাকাটার মধ্যে তিনি 70,000 টাকা নগদ আনলো, নগদের কলামে দিলাম। কম্পিউটার সরঞ্জাম হলো 60,000 টাকা, সেটা অফিস সরঞ্জামে দিলাম। 50,000 টাকা সে দায় আনলো, ব্যাংক ঋণ আনলো 50,000 টাকা। এখন তুমি মনে করো জামাল, তুমি ব্যাংকে গেছো ঋণ নেওয়ার জন্য। এই ঋণটা ব্যাংক থেকে নিলা। ব্যাংকাররা কী করলো?
এই ঋণটা তোমাকে হাতে দিতে পারে অথবা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারে। অর্থাৎ তুমি যখন ব্যবসা করতেছো তোমার ওইখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। এখন ব্যাংক থেকে যখন ঋণ আনতে গেলে ব্যাংকাররা কিন্তু কি করে, একটা রেকর্ড থাকার জন্য বর্তমান যুগে সচরাচর হাতে টাকা দেয় না। তারা কি করে, তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে বা তোমার প্রতিষ্ঠান নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেয়। তার মানে কি দাঁড়ালো, যখন তুমি ব্যাংক ঋণ নিলা সাথে সাথে তোমার 50,000 টাকা দায় বৃদ্ধি পেল এবং এই টাকাটা তোমাকে কোথায় ট্রান্সফার করে দিল, তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে তোমার ব্যাংক বৃদ্ধি পেল না, তাহলে ব্যাংক বৃদ্ধি পেলে ব্যাংক কী হিসাব, সম্পদ হিসাব। সেজন্য সম্পদ পাশে আর একটা ব্যাংক নামে কলাম হবে। তাহলে আমরা সম্পত্তি পাশে একটা ব্যাংক হিসাব নামে কলাম করে দেবো, অর্থাৎ ব্যাংক বা ব্যাংক হিসাব নামে একটা কলাম করতে হবে। এখানে কত টাকা লিখতে হবে, 50,000 টাকা। আশা করি এই কথাটা ক্লিয়ার। অর্থাৎ এই ঋণটা তুমি দায় হিসেবে, দায়ে বৃদ্ধি পেলে 50, এই দায়টা ব্যাংকাররা কোথায় দিছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে দিছে, সেজন্য তোমার ব্যাংক অ্যাকাউন্ট বেড়ে গেল 50। এখন মূলধন হিসাব কত, মূলধন হিসাব হচ্ছে মালিক নিজ থেকে যেইগুলো নিয়ে আসছে সেগুলো হচ্ছে মূলধন হিসাব। এখানে মালিক নিজ থেকে কত টাকা আনছে, নগদ আনছে 70,000 টাকা আর কম্পিউটার আনছে 60,000 টাকা, এই দুইটা মালিকের নিজ থেকে আনছে, এটা তো ঋণ। তাহলে এই দুইটা যোগ করে দিলেই আমাদের মূলধন হিসাব হয়ে যাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে একটা মূলধন হিসাবের ভিডিও আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। এখানে বিভিন্ন বোর্ড কোশ্চেনের মূলধন, প্রারম্ভিক মূলধন নির্ণয় সম্পর্কে আমরা ভিডিওটা তৈরি করেছিলাম, আপনারা দেখে আসতে পারেন। তাহলে 70,000 টাকা আর 60,000 টাকা যোগ করে 1,30,000 টাকা এটা মালিকে নিয়ে আসছে, এটাই হচ্ছে মালিকের মূলধন। তাহলে এখানে লিখে দিই 1,30,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ 1 নম্বর লেনদেনটা। এখন আমরা করব পরবর্তী লেনদেনটা। 2 তারিখ কি বললো, মিজানের নিকট থেকে পণ্য ক্রয়। আগে যেটা পেয়েছি সেটা কাজ করি। পণ্য ক্রয় কি হিসাব, ব্যয় হিসাব। ব্যয় কোথায় কাজ করতে হয়, মালিকানা সত্ত্বের কলামে গিয়ে বিয়োগ করতে হয়। প্রথমে বিয়োগ করে দিই, দেখো তো মালিকানা সত্ত্বের কলামে দেখো বিয়োগ, এখানে বিয়োগ করে দিই। বিয়োগ করলে কি দিয়ে লিখতে হয়, ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। কত টাকা, 35,000 টাকা। এরপরে এই পণ্যটা কিভাবে ক্রয় করছি আমি, এখানে এটা কি নগদ টাকা দিছি, দিই নাই তো, এটা হচ্ছে ধারে লেনদেন। আমি কিছুক্ষণ আগে বললাম এটা হচ্ছে ধারে লেনদেন, ব্যক্তির নাম উল্লেখ আছে বিদায়। ব্যক্তি ধারে লেনদেন মানে সে আমার কাছে টাকাটা পাবে। তাহলে যে পাই তার নাম কি, প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় কি হিসাব, দায় হিসাব। তাহলে দায় পাশে আর একটা প্রদেয় হিসাব নামে আমাদের হিসাব খুলতে হবে। প্রদেয় হিসাব কত টাকা, 35,000 টাকা আমার কাছে পাবে, সেটা এখানে লিখে দিতে হবে। এটা কয় তারিখ ছিল আমাদের, এটা ছিল 2 তারিখ। আশা করি বুঝতে পেরেছ লেনদেনটা। এরপরটাতে যাই আমরা, কয় তারিখ বললো, 15 তারিখ। 15 তারিখ কী করলো, অফিসের জন্য ল্যাপটপ ক্রয়। ল্যাপটপ কি হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। একটু আগে বললাম অফিস সরঞ্জাম হিসাব। তাহলে অফিস সরঞ্জাম হিসাবের নামে আমাদের একটা কলাম ছিল, তো অফিস সরঞ্জাম হিসাব। এখানে গিয়ে আমরা লিখে দিব কত টাকা, 55,000 টাকার অফিস সরঞ্জাম কিনলাম 15 তারিখ। 15 তারিখ দাও তারিখের কলামে অফিস সরঞ্জাম হিসাব নামে আমরা লিখে দিলাম, প্রথমে এটা লিখে দিলাম অফিস সরঞ্জাম। তাহলে একটা হিসাবে তো 2টা লেনদেন থাকে, 2টা হিসাব থাকে, আমরা তো একটা অফিস সরঞ্জাম নিলাম। এখন আর একটা হিসাব কি, আমরা তুমি মনে করো জামাল, তুমি শহরে গেছো, প্রতিষ্ঠানের জন্য একটা ল্যাপটপ কিনছো, কেনার পর ওই দোকানদারকে কী দিবা, টাকা দিবা না, কত টাকা, 55,000। কিসে দিছো টাকাটা, অবশ্যই তোমার পকেট থেকে দিছো। এই পকেট টাকাটা কোত্থেকে নিয়ে গেলা, তোমার ডয়ার থেকে বা ক্যাশ থেকে। তাহলে ক্যাশ থেকে টাকা দিয়ে দিছো মানে ক্যাশ কমে গেছে, অর্থাৎ নগদ কমে গেছে। তার একটা হিসাব হচ্ছে নগদ হিসাব। তাহলে আমরা নগদ থেকে কমাই দিই, তো নগদও তো আছে, কমালে কী করতে হয়, ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এরপর তারিখটা আপনার দেখবো, এখন 15 তারিখ পর্যন্ত শেষ। এখন 20 তারিখ। 20 তারিখ কী ঘটলো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। কত টাকা, 3,000 টাকা। তাহলে পণ্য উত্তোলন করলে এটা একটু হিসাব ইকুয়েশনে, হিসাব সমীকরণে একটু সমস্যা, ভালো করে বুঝবো এটা। উত্তোলন কি হিসাব, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। উত্তোলন কি করে, মালিকানা সত্ত্বের কলাম থেকে বিয়োগ দিতে হয়। দেখো উত্তোলন মালিকানা সত্ত্বের কলাম থেকে বিয়োগ দিব, আমরা এখানে গিয়ে বিয়োগ দিব, ঠিক আছে। এরপরে আরেকটা হিসাব কি, এখানে আরেকটা কি হিসাব, এখানে বলছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করলে যাবাদা কি, উত্তোলন করলে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয়, আর পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে হিসাবগুলো দেখি, উত্তোলন ও ব্যয় হিসাব আর ক্রয় ও ব্যয় হিসাব। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় ও ব্যয় হিসাব। এখন ক্রয় যখন ডেবিট হয়, ক্রয় যখন ডেবিট হয় আমাদের এখান থেকে বিয়োগ দিতে হয়। ক্রয় ডেবিট হলে তখন ব্যয় বৃদ্ধি পায়। আর
এখানে কিন্তু ক্রয়কে ক্রেডিট করা হয়েছে, উত্তোলন হিসেবে ক্রয়টা ক্রেডিট করেছে, তাহলে এখানে ডেবিট হলে বিয়োগ হয়, আর যদি ক্রেডিট হয় সেটা যোগ হয়ে যায়। সেজন্য এটাকে প্রথমে আমরা 3000 টাকা ক্রয়কে ক্রেডিট করছি বিদায় যোগ করব 20 তারিখ। এরপরে আবার উত্তোলন হিসাব আছে বিদায় উত্তোলন হিসাব কী করতে হয়, এখান থেকে আবার বিয়োগ করে দিতে হয়। সেজন্য আবার 3000 টাকা আমরা এখান থেকে কী করে দিব, বিয়োগ করে দিব। আশা করি এই লেনদেনটা বুঝতে পারছো। এরপরটাতে আমরা যাই, আর কোনো জায়গায় কিন্তু এটা আর আসবে না। এরপর কয় তারিখ, 25 তারিখ। 25 তারিখ কী বললো, বাকিতে পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয় কী হিসাব, পণ্য বিক্রয় হচ্ছে আয় হিসাব। তাহলে আয় কী করতে হয়, মালিকানা সত্ত্বের কলামে গিয়ে যোগ করতে হয়। প্রথমে যোগ করে দিই, কয় তারিখ, 25 তারিখ। প্রথমে এখানে যোগ করে দিব কত টাকা, 30,000 টাকা। এরপরে বিক্রয়টা কিভাবে করছি আমি, দেখো তো এখানে বাকিতে, বাকিতে মানে বিক্রয় করো কে, তুমি দোকানে বসে আছো, তোমার কাছে একজন মানুষ আসছে, তার কাছে বিক্রয় করলো 30,000 টাকা, কিসে, বাকিতে বলছে ভাই টাকাটা পরে দিব মানে কি, তার কাছে তুমি পাবে, যার কাছে পাবা সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ হিসাব। তাহলে সম্পদ হিসাবের দিকে, সম্পদের দিকে একটা প্রাপ্য হিসাব নামে কলাম করতে হবে। প্রাপ্য হিসাব কত টাকা, 30,000 টাকা, আমি টাকাটা পাবো। সেখানে আয় না, আয় আমাদের কী করতে হয়, যোগ করতে হয়, এখানে ব্র্যাকেট থাকবে না। 25 তারিখ শেষ হলো, এখন আমাদের 30 তারিখ লেনদেনটা। 30 তারিখটা কী হবে, মিজানকে 2% বার্তায় পরিশোধ করা হলো। এখানে কিন্তু 3টা হিসাব আসবে। তাহলে মিজানকে আমরা দেখো তো এখানে 2 তারিখ মিজান থেকে দাঁড়ে পণ্য কিনছিলাম, তাকে পরিশোধ করে দিছি কয় পার্সেন্ট, 2% বার্তায়, অর্থাৎ 35,000 টাকা তাকে আমি দিই নাই, সে আমাকে 2% মাফ করছে। তাহলে আগে প্রথমে তো মিজান কমে যাবে, যে পাইতো সে কি, আমার কাছে যে পাইতো তাকে টাকা দিচ্ছি, যে পাইতো তার নাম কি, তার নাম মিজান বা প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব যখন দিয়ে দিচ্ছি, প্রদেয় হিসাব কমে যাবে না, তাহলে সে কলামে গিয়ে আগে 35,000 টাকা কমাই। প্রদেয় হিসাব হচ্ছে এইটা, এখানে গিয়ে আমরা 35,000 টাকা কমিয়ে দিই, ব্র্যাকেটে লিখতে হবে 35,000 টাকা। 35,000 টাকা আমরা কী করলাম, এখানে কমিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, কীভাবে পরিশোধ করছি টাকাটা, অবশ্যই আমি নগদে দিয়েছি। কত টাকা দিয়েছি, 2% কমে দিয়েছি। তাহলে 2% কম মানে কত টাকা, আমি দেখিয়েছিলাম 700 টাকা। তাহলে আরেকবার চেক করে দেখি আমরা, টাকা 35,000 গুণ 2%, কত টাকা, 700 টাকা দিই নাই আমি, তো দিই নাই, দিছি কত, তাহলে 700 টাকা, 35,000 টাকা থেকে যদি 700 টাকা চলে যায়, তাহলে কত আসে, আমাদের 34,300 টাকা দিয়েছি। এই টাকাটা কিসে দিয়েছি, পরিশোধ মানে নগদে দিয়েছি, ধরে নিতে হবে। তাহলে 34,300 টাকা নগদ থেকে কমে দিই, অর্থাৎ নগদ কমে যাবে 34,300 টাকা। কয় তারিখ, 30 তারিখ। 34,300 টাকা আমরা কমে দিলাম, কমালে কী দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়। এরপরে এখন আমি যে 700 টাকা দিই নাই, সে টাকাটা আমার কি হয়ে গেল, উল্টো আয় হয়ে গেল না। তাকে তো দেওয়ার কথা 35, সে 35 কমে গেছে, দিছি 34,300। তাহলে দিই নাই 700, যেটা দিই নাই সেটা আমার আয় হয়ে গেছে। আয় কী করতে হয়, মালিকানা সত্ত্বের কলামে গিয়ে যোগ করে দিতে হয়। এখানে আমরা 700 টাকা যোগ করে দিব। আমাদের অঙ্কটা শেষ, আশা করি বুঝতে পেরেছ সবাই। এখন আমরা যোগ বিয়োগ করব, কি কি হয় এখানে দেখি। এখানে নগদের কলামে 2টা প্লাসে আসছে, আর এগুলো মাইনাসে আসছে। তাহলে এখানে 70,000 টাকা থেকে এই 2টা বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে কী আসে দেখি আমরা, 70,000 টাকা বিয়োগ কত টাকা, 55,000 টাকা বিয়োগ, এরপরে 34,300 টাকা। এখানে মাইনাস ফিগার আসতেছে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। 19,300 টাকা এখানে ব্র্যাকেটে আছে, 19,300। অর্থাৎ এখানে মাইনাসের, অর্থাৎ ব্র্যাকেটওয়ালা মানগুলো বড়, এই 2টা যোগ করে, এই 2টা আর এটা যোগ করে, এটা থেকে এটা বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে যেটা বড় সেটার আগে যদি ব্র্যাকেট থাকে আমাদের, সেজন্য ব্র্যাকেট দিয়ে নেমেছে। অর্থাৎ ব্র্যাকেটওয়ালা মানটা বড় হয়েছিল, সেজন্য ব্র্যাকেটের মানটা নিয়ে আমাদের যোগফলটা এসেছে। এখানে কি আছে, তাহলে এই দুটার আগে কি প্লাস চিহ্ন, 2টা যোগ করে দিই, 60,000 আর 55,000 যোগ করলে কত আসে, যোগ করলে আসবে হচ্ছে 1,15,000 টাকা। এরপর আসে আমাদের ব্যাংক হিসাব, 50,000 টাকা যাই ছিল তাই, কোনো পরিবর্তন নাই। এখানে আছে 30,000 টাকা, যাই আছে তাই, কোনো পরিবর্তন নাই। এখানে 50,000 টাকা ছিল, ব্যাংক ঋণ ছিল 50,000 টাকা, 50,000 টাকা নামাও। এখানে ছিল ব্যাংক ঋণ ছিল 50,000 টাকা, 50,000 টাকা এখানে দাও, যেরকম আছে ওই রকমই থাকবে। এরপরে এখানে তো 35 থেকে, এখানে 35 থেকে 35 চলে গেলে 0, এখানে কিছুই থাকবে না। এরপরে এখানে যোগ বিয়োগ করে দেখি আমরা, এখানে 30,000, 1,30,000 যোগ, এখানে আছে 700 টাকা। তাহলে কত আসে টোটাল, 1,25,700 টাকা। তাহলে এখানে আসবে 1,25,700 টাকা। এখন আমরা দেখব
সম্পদ পাশ এবং দায় পাশের যোগফলটা আমাদের মিলে যায় কিনা। তাহলে সম্পদ পাশের ব্যালেন্স হলো এটা যোগ বিয়োগ করে, আর দায় পাশের ব্যালেন্স হলো যোগ বিয়োগ করে এটা। এখানে কিন্তু একটা বিয়োগ ফিগার নামছে আর কি, এখানে হয়তো বিয়োগের অ্যামাউন্টগুলো বড় ছিল, অর্থাৎ এই দুইটা বড় অ্যামাউন্টে ছিল, এই দুইটা থেকে 70,000 টাকা যাওয়ার পর এটা আছে, বিয়োগের ফিগার বড় ছিল বিধায় ব্র্যাকেট দিয়ে আসছে। তো এই তিনটা যোগ করে সেখান থেকে আমরা এটা বিয়োগ দিব। তাহলে কত আসে দেখি, 1,15,000 যোগ 50,000 যোগ 30,000 যোগ এখান থেকে বিয়োগ দিব কোনটা, 19,300 বিয়োগ 19,300 টাকা। আসে কত, 1,75,700 টাকা। আমরা এখানে লিখে দেব 1,75,700 টাকা। এরপর এই পাশে দেখি আমরা এখানে দুইটা অ্যামাউন্ট আছে, দুইটা যোগ করে আমাদের মিলে কিনা। এখানে প্রথমে আছে 50,000 যোগ এখানে আছে 1,25,700, লাস্ট আছে কত, 1,75,700 টাকা। 1,75,700 টাকা আমরা এখানে লিখে দিব। 1,75,700। দেখো এখন দুই পাশে আমাদের কিন্তু সমান হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কটা মিলেছে। তাহলে এখানে ক্লোজ করে দাও, লাস্টে গিয়ে ডাবল টান দিয়ে তোমরা ক্লোজ করে দিবা খাতায়। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। পরবর্তী আরেকটা বোর্ড কোশ্চেন বা তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায় থেকে প্রায় 25 সালের প্রায় বোর্ড কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছি। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।